ভার্সেটাইল প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে পড়াতে পড়াতে আমি আলোচনা করে দিচ্ছি, কেমন? আচ্ছা, প্রথমেই আসি এয়ার। বা আমরা এয়ার পড়তে গেলে আমাদের প্রথমেই আগে জানতে হবে অ্যাটমসফিয়ার, বাংলায় যাকে বলা হয় বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে যত উপাদান আছে সেই সম্পর্কে আজকে আমরা জানব। তো প্রথমেই যেটা বলবো সেটা হলো কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। কম্পোজিশন অফ দ্য অ্যাটমসফিয়ার। আচ্ছা, কম্পোজিশন বলার আগে যেহেতু আমি এয়ারের কথা বললাম, এয়ার বা বাতাস বা বায়ু বলতে কি বোঝায় আমাকে একটু বলো তো। তুমি বায়ু ধরো স্টুডেন্টদের কিভাবে বোঝাবে? বাতাস কি, আমরা কি করে বুঝতে পারি যে বাতাস রয়েছে? যখন গাছের পাতা নড়ে, তাই তো, বা আমাদের শরীরে একটা শীতল অনুভূতি হয়, তখন আমরা বুঝতে পারি যে বাতাস বইছে বা বাতাসের অস্তিত্ব রয়েছে পৃথিবীতে। তো সেই বাতাসের অস্তিত্ব কোন জায়গায় আমরা পাই পৃথিবীর মধ্যে? সেটা হলো অ্যাটমসফিয়ার। কারণ আমাদের পুরো এই যে পৃথিবী, পুরো পৃথিবী তো তিনটে স্ফিয়ার নিয়ে গঠিত, অ্যাটমসফিয়ার, হাইড্রোস্ফিয়ার আর হলো লিথোস্ফিয়ার। এই তিনটের যে অবস্থান সেখানে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার গঠিত হয়েছে। তো অ্যাটমসফিয়ার যদি আমি বলে থাকি, তাহলে এই অ্যাটমসফিয়ারের অস্তিত্ব কতটা? বিজ্ঞানীরা বলেন যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার উপর পর্যন্ত বায়ুমণ্ডলের অস্তিত্ব রয়েছে। এবারে বায়ুমণ্ডল বা কম্পোজিশনে কি কি রয়েছে? গ্যাসীয় উপাদান, তরল উপাদান, কঠিন উপাদান। অরুন্ধতি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম। বেশ, প্রথমেই আসি গ্যাসীয় উপাদান। গ্যাসীয় উপাদানের মধ্যে সব থেকে বেশি পরিমাণ রয়েছে নাইট্রোজেন গ্যাস। কতটা? প্রায় 78%। তারপরে রয়েছে অক্সিজেন, প্রায় 20%-এর মতো, বা 21%, 20 বা 21%। কার্বন ডাই অক্সাইড কতটা রয়েছে? না, এরপরে রয়েছে আর্গন। আর্গন, আর্গন রয়েছে কতটা? 0.9%। কার্বন ডাই অক্সাইড রয়েছে 0.03%। এই পার্সেন্টেজগুলো একটু মনে রাখবে। এই গ্যাসগুলো হলো আমাদের বায়ুমণ্ডলের সক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো? নিষ্ক্রিয় গ্যাসও রয়েছে, যেমন নিয়ন, হিলিয়াম, ক্রিপ্টন, জেনন। নামগুলো অত মনে রাখার দরকার নেই নিষ্ক্রিয় গ্যাসের, শুধুমাত্র সক্রিয় গ্যাস যেগুলো সেগুলোই মনে রাখবে। নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি, কেমন? আচ্ছা, বায়ুমণ্ডলে যতগুলো গ্যাস রয়েছে তার মধ্যে হাইড্রোজেন হলো সব থেকে হালকা গ্যাস। আর নাইট্রোজেন অক্সিজেনের অনুপাত, ধরো তুমি পার্সেন্টেজ পড়ে গেছো পরীক্ষায়, কিন্তু এলো রেশিও। নাইট্রোজেন আর অক্সিজেনের অনুপাতটা মনে রাখবে
4:1। কেমন? আচ্ছা, এরপরে আসি তরল উপাদান। তরল উপাদান বলতে কি বোঝাচ্ছে? তরল উপাদান বলতে বোঝাচ্ছে জলীয় বাষ্প। তরল উপাদান মানে হলো জলীয় বাষ্প। জলীয় বাষ্পের জলীয় বাষ্প প্রায় 90% জলীয় বাষ্প বা ওয়াটার ভেপার বায়ুমণ্ডলের 6 কিলোমিটারের মধ্যে থাকে। অর্থাৎ এই যে আমরা ভূপৃষ্ঠে রয়েছি, ভূপৃষ্ঠের কাছাকাছিতেই জলীয় বাষ্পের অস্তিত্ব সব থেকে বেশি। তারপরে কিন্তু জলীয় বাষ্পের অস্তিত্ব যত উপরে ওঠা যায় জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকে। মনে রাখবে, জলীয় বাষ্পের পরিমাণ উচ্চতা, অক্ষাংশ আর ঋতু অনুযায়ী পরিবর্তিত হয়। এই যে আমি বললাম যে ভূপৃষ্ঠ থেকে 6 কিলোমিটারের মধ্যে জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি। তুমি যত উপরে উঠবে জলীয় বাষ্পের পরিমাণ কমতে থাকবে। আবার এই যে বললাম অক্ষাংশ অনুযায়ী, নিম্ন অক্ষাংশ অর্থাৎ 0 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, সেখানেও জলীয় বাষ্পের পরিমাণ সব থেকে বেশি। তুমি যত উচ্চ অক্ষাংশে যাবে, মানে এরপরে ধরো 35 ডিগ্রি অক্ষাংশ, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 90 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি জলীয় বাষ্প কমতে থাকবে। আবার ঋতু অনুযায়ী, ধরো এখন এই যে একটু গরমকাল, বর্ষাকাল, এই সময় আমাদের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, কারণ আমাদের ঘাম দিচ্ছে। আবার ধরো শীতকাল মানে অন্য ঋতু, শীতকালে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ কমে যাবে। কেমন? যার জন্যই বলা হয় জলীয় বাষ্পের পরিমাণ অক্ষাংশ, উচ্চতা এবং ঋতুভেদে পরিবর্তিত হয়। এরপরে আসি কঠিন উপাদান। কঠিন উপাদান বলতে যেগুলোকে বলা হচ্ছে যে ধূলিকণা, বাতাসে ভাসমান ধূলিকণা, যেগুলো অতি সূক্ষ্ম, খালি চোখে দেখা যায় না। এই ধূলিকণাগুলোর নাম রয়েছে, এদেরকে বলা হয় হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। বা জলাকর্ষী কণা। কি জলাকর্ষী কণা মানে কি? মনে করো যে এইটা হলো একটা ধূলিকণা, ঠিক আছে? এই হলো একটা ধূলিকণা, একে কেন্দ্র করে প্রচুর জলীয় বাষ্প এর গায়েতে আটকে থাকে। মানে ধূলিকণাকে আশ্রয় করেই এই জলীয় বাষ্পগুলো ভেসে বেড়ায়। মানে জলীয় বাষ্প আশ্রয়স্থল হলো ধূলিকণা। ধূলিকণা না থাকলে জলীয় বাষ্প থাকার জায়গা পেত না। সেই জন্য এই ধূলিকণাগুলোকে বলা হয় হাইগ্রোস্কোপিক নিউক্লিয়াই। এছাড়াও এই সূক্ষ্ম ধূলিকণাগুলোকে বলা হয় এরোজল। এই এরোজল বা কঠিন উপাদানেরও পরিমাণ বায়ুমণ্ডলের নিম্ন স্তরে অর্থাৎ ভূপৃষ্ঠের কাছাকাছি সব থেকে বেশি হওয়ার কারণ হলো এখানে যানবাহনের সংখ্যা বেশি, কারখানার সংখ্যা বেশি, প্রতিনিয়ত ধোঁয়া নির্গত হচ্ছে। এরোজলের বানানটা কি লিখেছে? AEROSOL। ঠিক আছে। এছাড়াও এদেরকে বলা হয় SPM বা সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, ঠিক আছে? এইগুলো আমাদের বায়ুমণ্ডলের উপাদান। এরপরে আমরা আসি, এই যে বায়ুমণ্ডলের এই উপাদানগুলো আমরা পড়লাম, এদের কার কি গুরুত্ব? প্রথমেই যদি বলি নাইট্রোজেন, এতটা পরিমাণ রয়েছে 78%। নাইট্রোজেন কি করে? নাইট্রোজেন হলো আমাদের যে জীবজগৎ রয়েছে, জীবজগতের
প্রোটিনের উৎস। তো এই নাইট্রোজেন থাকে কোথায়? নাইট্রোজেন থাকে এই যে ধরো কড়াইশুঁটি জাতীয় যে গাছ বা ডাল জাতীয় যে গাছ, সেই গাছের শিকড়ে রাইজোবিয়াম নামক এক ধরনের ব্যাকটেরিয়া নাইট্রোজেনকে আবদ্ধ করে, যার জন্য দেখবে ডাল ফাল আমাদের খেতে বলে আর কি, ডাল, কড়াইশুঁটি জাতীয়, ছোলা, কড়াই, এগুলো প্রোটিনের উৎস, নাইট্রোজেন থাকে। এছাড়াও যখন বজ্র বিদ্যুৎ হয় তখনও কিন্তু নাইট্রোজেন উৎপন্ন হয় পরিবেশের মধ্যে, বায়ুমণ্ডলের মধ্যে। অক্সিজেনের গুরুত্ব কি? অক্সিজেন ছাড়া তো আমরা থাকতেই পারবো না, তাই না? এছাড়া অক্সিজেন কি করে? শিলাতে মরচে পড়তে সাহায্য করে। যে লৌহ মিশ্রিত শিলাগুলো থাকে তাতে মরচে ধরতে সাহায্য করে, যেটাকে আমরা জারণ আবহবিকার বলে থাকি। আর্গনের কোনো ভূমিকা নেই। কার্বন ডাই অক্সাইড কি করে? কার্বন ডাই অক্সাইড হলো তাপের কুপরিবাহী, খুব তাড়াতাড়ি তাপ শোষণ করতে পারে। যার জন্যই দেখবে এই যে আমাদের এখন এত গরম বেড়ে গেছে, অ্যাকচুয়ালি বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেড়ে গেছে। কার্বন ডাই অক্সাইড খুব তাড়াতাড়ি সূর্যের তাপটা শোষণ করে অনেকক্ষণ ধরে রাখতে পারছে, কেমন? আর কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করেই সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ খাদ্য তৈরি করতে পারছে। সেই খাদ্য তৈরি করতে পারছে বলেই আমরা খাবার খেয়ে বেঁচে থাকতে পারছি, কেমন? জলীয় বাষ্প না থাকলে এই বৃষ্টিই হতো না, জলের অস্তিত্বই থাকতো না, কারণ জলীয় বাষ্পই মেঘ তৈরি করে, সেই মেঘ থেকেই বৃষ্টি হয়, কেমন? আর অ্যারোসল না থাকলে মেঘ সৃষ্টি হতো না, কারণ বায়ুর ধূলিকণাকে আশ্রয় করেই তো জলীয় বাষ্প ভেসে থাকে, তবেই সেই ভেসে থাকা জলীয় বাষ্প থেকে মেঘ সৃষ্টি হয়। আবার ধূলিকণা থাকে বলেই তোমার সূর্যের আলোর বিচ্ছুরণ হয়। সূর্যের আলো যখন পৃথিবীতে আসে ধূলিকণায় পড়ে ছড়িয়ে যায়, সেই জন্যই চারিদিক আলোকিত হয়ে পড়ে। বোঝা গেল? এই হলো উপাদানগুলোর বৈশিষ্ট্য। এরপরে আসি বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, স্ট্রাকচার। অফ দ্য atmosphere, স্ট্রাকচার অফ দ্য অ্যাটমসফিয়ার। তার আগে একটা ছবি শেয়ার করি তোমার সাথে, দাঁড়াও। স্তর, লেয়ার্স অফ দ্য অ্যাটমসফিয়ার, দুটো ছবি আমি শেয়ার করলাম। তুমি এটা তো আমরা পড়েছি যে বায়ুমণ্ডলের অনেকগুলো উপাদান মানে স্তর থাকে। তো বায়ুমণ্ডলের সব থেকে নিচের যে স্তরটা সেটাকে বলা হয় ট্রপোস্ফিয়ার, ঠিক আছে? এর কিন্তু উচ্চতা খুব বেশি নেই। ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় তোমার 1 কিলোমিটার, তোমার এই 10 কিলোমিটারের মধ্যে। নিরক্ষীয় অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা প্রায় 18 কিলোমিটার, আর ক্রান্তীয় অঞ্চলে 13 কিলোমিটার। গুলো বলছি শুনে রাখো, আমি তো নোটস দিয়ে দেব। ট্রপোস্ফিয়ারের উচ্চতা নিরক্ষীয় যে অঞ্চলগুলো রয়েছে সেখানে বেশি, প্রায় 18 কিলোমিটারের কাছাকাছি। ক্রান্তীয় অঞ্চল মানে নিরক্ষীয় অঞ্চলের পরে যেটা আর কি, তার কাছাকাছি 30 ডিগ্রি অক্ষরেখা বরাবর, সেই পর্যন্ত ট্রপোস্ফিয়ারের উচ্চতা হলো 13 কিলোমিটারের মতো। মেরু অঞ্চল মানে 90 ডিগ্রি অক্ষাংশের কাছাকাছি অঞ্চলে ট্রপোস্ফিয়ারের উচ্চতা কম, প্রায় 8 কিলোমিটারের কাছাকাছি, কেমন? আচ্ছা, এই ট্রপোস্ফিয়ারের একটা বৈশিষ্ট্য হলো যে তুমি যদি 1 কিলোমিটার উপরে ওঠো তাহলে তাপমাত্রা কমবে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে। এইটাকে বলা হয় নর্মাল ল্যাপস রেট। এর বাংলা নামটা মনে রাখা কঠিন, আমি এই জন্য বলছি না, তুমি ইংরাজিটাই মনে রেখো, নর্মাল ল্যাপস রেট। যে প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে 6.4 বা 6.5, ধরো তুমি পড়ে গেছো 6.4, কিন্তু পরীক্ষা এলো তুমি দেখছো অপশানে আছে 6.5, ঘাবড়াবার কিছু নেই, ওটাই সঠিক উত্তর হবে।
ঠিক আছে। 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা কমতে থাকে। কেমন? আচ্ছা, এই ট্রপোস্ফিয়ারে একটু আগে আমরা কি পড়লাম? একটু আগে আমরা পড়লাম যে জলীয় বাষ্প, ধূলিকণা, এইগুলো সব বায়ুমণ্ডলের নিম্ন স্তরে এদের অস্তিত্ব বেশি। নিম্ন স্তরে মানে এই যে ট্রপোস্ফিয়ারের স্তরটাতে এদের অস্তিত্ব বেশি, যার জন্য এখানে সব থেকে, এই যে তুমি পাশের এবার ছবিটা খেয়াল করো, দেখো এই যে মেঘ রয়েছে, ঠিক আছে, বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই ট্রপোস্ফিয়ার স্তরটার অপর একটি নাম হলো ক্ষুব্ধমণ্ডল। মণ্ডল বা জোন অফ ডিস্টারবেন্স, আমি এখানে ইংরাজি নামটা লিখে দিচ্ছি, জোন অফ ডিস্টারবেন্স। কারণ এখানে ধূলিকণা, এই ঝড়ঝঞ্ঝাট, ঘূর্ণিঝড়, বৃষ্টি, এইগুলো এইখানেই সব থেকে বেশি হয়, সেই জন্য এর নাম হলো ক্ষুব্ধমণ্ডল বা জোন অফ ডিস্টারবেন্স। আর ট্রপোস্ফিয়ারে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি হয়। কেমন? আচ্ছা, এবারে এই ট্রপোস্ফিয়ার আর পরের যে স্তরটা দেখো, দেখতে পাচ্ছ স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুটো স্তরের মাঝখানে এমন একটা জায়গা রয়েছে যেখানে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধিও পায় না, হ্রাসও পায় না, হ্রাস বৃদ্ধিটা থেমে যায়, মানে একটা পজ লেয়ার তৈরি হয়। সেই জন্য সেই জায়গাটাকে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ, ঠিক আছে। যে তারপরে আর একটা স্তর শুরু হচ্ছে। ইনফ্যাক্ট আমাদের মানে প্রায় মেসোস্ফিয়ার পর্যন্ত আমরা এই পজ লেয়ারটা দেখতে পাই। এইটা প্রায় 3 কিলোমিটার বিস্তৃত থাকে। ট্রপোপজের বিস্তার হলো প্রায় 3 কিলোমিটার পর্যন্ত। এর পরের যে লেয়ারটা সেটা হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোপজ, বাতাস থেমে গেল, মানে সরি, উষ্ণতার হ্রাস বৃদ্ধি থেমে গেল, এরপরে স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আবার ঘটনাটা উল্টো, উচ্চতা বাড়লে উষ্ণতাও বাড়ে। স্ট্র্যাটোস্ফিয়ার আমরা এতে কি দেখলাম? ট্রপোস্ফিয়ারে হাইট বাড়লে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। কমে, কিন্তু এখানে আবার তার উল্টো। কিন্তু বিষয়টা হলো, তাহলে তো ঝড় বৃষ্টি হওয়ার কথা, হয় না, কারণ এই পর্যন্ত জলীয় বাষ্প পৌঁছতে পারে না। ঠিক আছে, এই এখানে তো ট্রপোপজ থাকছে। হ্যাঁ, মানে ট্রপোপজকে ক্রস করে জলীয় বাষ্পর উপরে যেতে পারে না। পারে না। হ্যাঁ, আর এই স্ট্র্যাটোস্ফিয়ারের উচ্চতা দেখতেই পাচ্ছ 50 কিলোমিটার পর্যন্ত, মানে ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার পর্যন্ত। কেমন? এইখানে উষ্ণতা কেন বেশি? কারণ হলো এখানে একটা স্তর আছে, ওজোন, ওজোন স্তর। এই ওজোন স্তরের অতিবেগুনি রশ্মি শোষণের জন্য সূর্যের অতিবেগুনি রশ্মি এই স্তরে শোষিত হয় বলে স্ট্র্যাটোস্ফিয়ারের উষ্ণতা বৃদ্ধি পায়। এবারে ওজোন স্তরটা কি করে? ওজোন স্তর সূর্য থেকে আসা অতিবেগুনি রশ্মিগুলোকে শোষণ করে নেয়, ভালো রশ্মিগুলোকে ট্রপোস্ফিয়ারে পাঠায়, যার জন্য আমাদের জীবমণ্ডলের কোনো ক্ষতি হয় না। আর এই ওজোন স্তর স্ট্র্যাটোস্ফিয়ারেই থাকে, এটা মনে রাখবে। ওজোন স্তর এই অতিবেগুনি রশ্মি শোষণ করে বলে ওর তাপমাত্রাটা অনেকটা বেশি। বুঝেছি। স্ট্র্যাটোস্ফিয়ারে যেহেতু ধূলিকণা নেই, জলীয় বাষ্প নেই, সেই জন্য এই স্ট্র্যাটোস্ফিয়ারের অপর নাম হলো শান্ত মণ্ডল, ইংরেজিতে যাকে বলা হয় কাম জোন, CALM, কাম জোন। আর এই শান্ত থাকে বলেই, এই দেখো এরোপ্লেনের ছবি দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি এটা হলো জেট প্লেন। এই জেট প্লেনগুলো এই জায়গা দিয়ে চলাচল করতে পারে, কারণ যদি ঝড় বৃষ্টি হয় এই স্তরে,
জেট প্লেনগুলো চলাচল করতে পারবে না। কারণ কি, জেট প্লেন এই ঝড় বৃষ্টিতে যেতে পারে না, বাধাপ্রাপ্ত হয়, দুর্ঘটনা ঘটতে পারে। ঠিক আছে? আচ্ছা, তবে এখানে এক ধরনের মেঘ সৃষ্টি হয়, তবে সব জায়গায় দেখা যায় না, স্পেশালি আন্টার্কটিকায়। আন্টার্কটিকার যে স্ট্র্যাটোস্ফিয়ারটা রয়েছে, সেই আন্টার্কটিকার স্ট্র্যাটোস্ফিয়ারে এক ধরনের মেঘ সৃষ্টি হয় শীতকালে, যেটাকে বলা হয় মাদার অফ পার্ল ক্লাউড। মাদার অফ পার্ল ক্লাউড, মুক্তোর মতন দেখতে মেঘটাকে। কোথায় দেখতে পাই? স্ট্র্যাটোস্ফিয়ারের সর্বোচ্চ স্তরে দেখতে পাই না, মানে সব জায়গায় স্ট্র্যাটোস্ফিয়ারে দেখতে পাই না, আমরা এটা দেখতে পাই শুধুমাত্র আন্টার্কটিকার স্ট্র্যাটোস্ফিয়ারে। কেমন? আবার ফের স্ট্র্যাটোস্ফিয়ার শেষ হচ্ছে, নতুন স্তরে যেতে হবে। সেই নতুন স্তর আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে আবার উষ্ণতার এই যে হ্রাস বৃদ্ধিটা একটু রেস্ট নেয়, একটু বিশ্রাম নেয়, সেইটাকে বলা হয় স্ট্র্যাটোপজ। উষ্ণতার হ্রাস বৃদ্ধি, এই বিশ্রাম নেওয়াটাকে বলা হয় পজ। তাই স্ট্র্যাটোস্ফিয়ারের পরে যে লেয়ারটা, তাকে বলা হয় স্ট্র্যাটোপজ। ঠিক আছে? আচ্ছা, ট্রপোস্ফিয়ারের পরের লেয়ারটাকে বলা হচ্ছে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের পরের লেয়ারটা স্ট্র্যাটোপজ। ঠিক আছে, সেই স্তরের নাম অনুসারে। আচ্ছা, এরপরে আসি মেসোস্ফিয়ার। এইখানে আবার উল্টো ঘটনা, ঠিক সেই ট্রপোস্ফিয়ারের মতন, উচ্চতা বাড়লে উষ্ণতা কমে। তাই বলা হয় মেসোস্ফিয়ার হলো বায়ুমণ্ডলের শীতল স্তর। তুমি বলবে তাহলে ট্রপোস্ফিয়ারকে কেন শীতল স্তর বলবো না? আরে ট্রপোস্ফিয়ারে তো জলীয় বাষ্প রয়েছে, ধূলিকণা রয়েছে, ওরাই তো তাপমাত্রাটাকে টেনে নিচ্ছে, ঝড় বৃষ্টি হচ্ছে আবার ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু মেসোস্ফিয়ারে ঝড় বৃষ্টি হয় না, বাট মেসোস্ফিয়ারে এই যে উচ্চতা বাড়লে উষ্ণতা কমে, সেই জন্য এটা হলো শীতলতম স্তর। এর উচ্চতা ভূপৃষ্ঠ থেকে এই যে 80 কিলোমিটার পর্যন্ত, এবং এই স্তরে উষ্ণতা এতটাই কম যে উপর দিকে তাপমাত্রা -93 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত থাকতে পারে। সেই জন্যেই এখানে এবারে এই ছবিটা দেখো, এই যে মানে বাইরের স্তর থেকে, অন্য স্তর থেকে জ্বলন্ত উল্কাপিণ্ড এই স্থানে এসে নিভে যায়। মানে অ্যাকচুয়ালি অনেক বইতে লেখা থাকে যে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। বিষয়টা হলো যে যেহেতু এই জায়গাটা ঠান্ডা, তো যে জিনিসটা জ্বলতে জ্বলতে আসছে এইখানে এসে সে নিভে যায়। এবার নিভে যাওয়া মানেই কি, সেটা ছাই হয়ে যাচ্ছে। এখানে এসে কিন্তু পুড়ছে না, এখানে এসে কিন্তু পুড়ে যাচ্ছে না, অলরেডি সে পুড়তে পুড়তে আসছে। ঠিক আছে, জ্বলতে জ্বলতেই আসছে, জ্বলন্ত উল্কাপিণ্ড এখানে এসে সে শীতল স্তরের সংস্পর্শে এসে ঠান্ডার সংস্পর্শে সে নিভে যায়, নিভে গিয়ে ছাই হয়ে যায়। খুব সিম্পল ব্যাপার এটা। আচ্ছা, তো তবে মাঝে মাঝে কি হয়, ধরো বায়ুর ঊর্ধ্বগামী স্রোত যদি হয়, হতেই পারে পৃথিবীর মানে যে আমাদের যে উপাদানগুলো রয়েছে এগুলো গতিশীল উপাদান, জানো তো, স্থিতিশীল নয়, প্রতিনিয়ত কম বেশি এরকম হতেই পারে। তো বায়ু ঊর্ধ্বগামী স্রোতের জন্য এখানে যদি কোনো কারণে জলীয় বাষ্প প্রবেশ করে যায়, তাহলে এক ধরনের হালকা মেঘ সৃষ্টি হয়, যেটাকে বলা হয় নৈশদ্যুতি মেঘ। নৈশদ্যুতি মেঘ, এই হলো মেসোস্ফিয়ারের বৈশিষ্ট্য। আমরা আরো উপরে উঠছি, এরপরে আসছে আবার ফের কি হচ্ছে, মেসোস্ফিয়ার এবার একটু রেস্ট নেবে, মানে তাপমাত্রার হ্রাস বৃদ্ধিটা, সোজা কথা তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, এবারে ফের রেস্ট চাইবে। তো সেই রেস্টের জায়গাটাকে বলা হচ্ছে মেসোপজ। মেসোপজের পরে যে জায়গাটা, সেটাকে বলা হয় থার্মোস্ফিয়ার। থার্মো কথাটা এসেছে থার্মাল থেকে। ঠিক আছে, থার্মাল
তার মানে বুঝতেই পারছো এখানে উষ্ণতা বেশি হবে। আবার ফের উল্টো ঘটনা, উচ্চতা বাড়বে, উষ্ণতাও বাড়বে। সেই উষ্ণতা বেশি বলেই এর নাম হলো থার্মোস্ফিয়ার। এবং এখানে তাপমাত্রা কত থাকে জানো? 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে বুঝতেই পারছো কেন একে মেসোস্ফিয়ার থার্মোস্ফিয়ার বলছে। এবং এখানে কি হচ্ছে, এই স্তরে নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেনের পরিমাণ খুব বেশি। কি কি বললাম? নাইট্রোজেন আর পারমাণবিক অক্সিজেনের পরিমাণ খুব বেশি। এখানে বাতাস সর্বদা আয়নিত অবস্থায় থাকে। উষ্ণতা বেশি তো, জলীয় বাষ্প নেই যে উষ্ণতা শোষণ করবে, ধূলিকণা নেই যে উষ্ণতা শোষণ করবে, কার্বন ডাই অক্সাইডও নেই যে উষ্ণতা শোষণ করবে। বাতাস সবসময় এখানে আয়নিত অবস্থায় থাকে, মানে ইলেকট্রিক্যালি চার্জড হয়ে থাকে, সোজা কথা। সেই জন্য এর অপর নাম হলো, আমি এখানে লিখছি, আয়োনোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার। এবং এখানে দেখতে পাচ্ছ স্যাটেলাইটের সিম্বল রয়েছে। এখানে যেহেতু বাতাসের কণাগুলো, মানে বাতাস এখানে ইলেকট্রিক্যালি চার্জড হয়ে থাকে, সেই জন্যেই বেতার তরঙ্গ এই স্তর ভেদ করে আবার পৃথিবীতে চলে আসে। মানে আমাদের যে শব্দের তরঙ্গ, ঠিক আছে, মানে বেশি দূর যেতে পারে না, এই ইলেকট্রিক্যালি চার্জড কণার সংস্পর্শে এসে আবার পৃথিবীতে ফিরে আসে। এবং এইখানে আমরা দেখো, এখানে অরোরা দেখতে পাচ্ছ, অরোরার ছবি, বা যেটাকে আমরা বলি মেরুজ্যোতি বা মেরু প্রভা। মেরু প্রভাও দেখা যায়। কেন দেখা যায়? কারণ ওই একই কথা, কারণ এখানে মেরুবৃত্তের কাছাকাছি, মানে তার মানে এই নয় যে আমাদের এই অঞ্চলে থার্মোস্ফিয়ারে আমি মেরু প্রভা দেখতে পাবো, আমাদের এখানে নয়, মেরু অঞ্চলের কাছে। সেখানে কি হয়, তোমার 6 মাস সূর্যের আলো পায়, 6 মাস পায় না। তো যখন সূর্যের আলো পায় না, কিন্তু একটা ওই যেহেতু বাতাসের কণাগুলো সব ইলেকট্রিক্যালি চার্জড হয়ে থাকে, তো সেই জন্য পারস্পরিক ঘর্ষণে এক ধরনের ওই কি বলবো, ফুলকি, মানে তড়িতের ফুলকি তৈরি হয়, যেটাকে বলা হয় মেরু প্রভা, আলোর বিচ্ছুরণ। যেমন ধরো ওয়েল্ডিং করলে যেরকম আলোর মানে ফুলকি বেরোয় না আগুনে, সেই রকম টাইপের আর কি। তো সেইগুলোকে বলা হয় মেরু প্রভা। সুমেরু অঞ্চলের মেরু প্রভাকে বলা হয়, মনে রাখবে আমি লিখে দিচ্ছি, সুমেরুর মেরু প্রভা হলো অরোরা বোরিয়ালিস। বা সুমেরু প্রভা। কুমেরু অঞ্চলের মেরু প্রভাকে বলা হয় অরোরা অস্ট্রালিস। বা কুমেরু প্রভা। বোঝা গেল? এরপরে স্তরটা দেখো আছে এক্সোস্ফিয়ার। আর কিন্তু কোনো পজ নেই, এই মেসোস্ফিয়ার পর্যন্তই পজ থাকে। তাহলে আমরা বায়ুমণ্ডলে কটা পজ পেলাম? আমরা বায়ুমণ্ডলে 3টে পজ পেলাম, ট্রপোপজ, স্ট্র্যাটোপজ, মেসোপজ। থার্মোস্ফিয়ারের পরে আর কোনো পজ নেই। কেমন? এরপরে কি হচ্ছে, আরো উচ্চতা বাড়ছে, আরো উষ্ণতা বাড়ছে, এক্সোস্ফিয়ার।
এক্সোস্ফিয়ারে তোমার যত সব, এটা হলো অ্যাকচুয়ালি এই যে কৃত্রিম উপগ্রহের কক্ষপথ, দেখো এই যে দেখতে পাচ্ছ কৃত্রিম উপগ্রহ, তাদের কক্ষপথ। এখানে হাইড্রোজেন আর হিলিয়াম, হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাস দ্বারা গঠিত। কেমন? এছাড়াও আর একটা শেষ স্তর রয়েছে যেটাকে বলা হয় ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের পরে ম্যাগনেটোস্ফিয়ার বলা হয়। এটা হলো পৃথিবীর চুম্বক ক্ষেত্র। এই যে ম্যাগনেট, তার মানে চুম্বক, পৃথিবীর চুম্বক ক্ষেত্র। কেমন? একদম বায়ুমণ্ডলের শেষ, মানে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে? তো এই হলো বায়ুমণ্ডলের স্তর। এবারে আমি যে ওজোন স্তরের কথা বললাম, আচ্ছা তারপর আর কয়েকটা আমি ইনফরমেশন দিয়ে দিই। সেটা হলো যে রাসায়নিক উপাদান, এটা তো আমি কিভাবে করলাম, আমাদের এই স্তর ভিত্তিটা হলো উষ্ণতার ভিত্তিতে। বায়ুমণ্ডলের এই স্তরগুলো আমরা করলাম উষ্ণতার ভিত্তিতে, কিন্তু রাসায়নিক উপাদানের ভিত্তিতে, বানান ভুল লিখলাম, রাসায়নিক উপাদানের ভিত্তিতে বায়ুমণ্ডল তাকে দুটো স্তরে ভাগ করা যায়, সমমণ্ডল বা হোমোস্ফিয়ার, বিষমমণ্ডল বা হেটেরোস্ফিয়ার। ঠিক আছে? সমমণ্ডল কথাটার মানে হলো যে বায়ুমণ্ডলের সব রাসায়নিক উপাদানগুলো একই অনুপাতে থাকে। কেমন? তো এই সমমণ্ডলের অন্তর্গত স্তরগুলো কি কি? এই স্তরগুলো হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই পর্যন্ত। কেমন? থার্মোস্ফিয়ার। আর বিষমমণ্ডলের স্তরগুলো হলো তারপরে, যেমন মনে করো এই এক্সোস্ফিয়ার, মানে থার্মোস্ফিয়ারের ওপরটা, থার্মোস্ফিয়ারের ঊর্ধ্বাংশ এবং এক্সোস্ফিয়ার। মানে উদ্ধাংশ মানে কি ম্যাম এক্সোস্ফিয়ার? হ্যাঁ, মানে এই যে থার্মোস্ফিয়ার দেখতে পাচ্ছ, এই যে থার্মোস্ফিয়ার, আচ্ছা এখানে থার্মোস্ফিয়ারের ওপরের একদম জায়গাটা। আচ্ছা। হুম, আচ্ছা। আর এই সমমণ্ডল আর বিষমমণ্ডলের মাঝখানে একটা সীমারেখা আছে। সেই সীমারেখাটাকে বলা হয় টার্বোপজ। সমমণ্ডল আর বিষমমণ্ডলের মাঝখানে যে সীমারেখা, সেটাকে বলা হয় টার্বোপজ। কেমন? আচ্ছা, এই যে ওজোন স্তরের কথা বলছিলাম, ওজনের সংকেত O3। কেমন? এই ওজোন স্তর আবিষ্কার করেন কে? আবিষ্কারক গুলো পরীক্ষার পারপাসে জেনে রাখো। আবিষ্কারক হলেন হেনরি বুসন ও চার্লস ফেব্রি।
চাল ফেব্রু, ঠিক আছে। আচ্ছা, ওজন গহ্বর বা যেটাকে আমরা বলি ওজন হোল, সব থেকে বেশি কোথায়? আন্টার্কটিকা। কোন সময় দেখা যায়? বসন্তকালে। কেমন? আচ্ছা, এই ওজন ক্ষয় বা ওজন হোল আবিষ্কার করেছেন কে? মানে সর্বপ্রথম এই ওজন হোলের কথা বলেন আর কি, ওজন ক্ষয় লক্ষ্য করে বিজ্ঞানী হারমেন। বিজ্ঞানী হারমেন। এইগুলো জাস্ট মনে রাখো পরীক্ষা পারপাসে। আর এই ওজন সম্পর্কে আর বেশি ডিটেলে জানার দরকার নেই। আচ্ছা, এই হলো আমাদের বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। আচ্ছা, এরপরে আসি আমাদের যে বায়ু, এইটা হলো প্রেসার সেল বা চাপ বলায়, বায়ুচাপ বলায়। বায়ুচাপ কি? বায়ুচাপ দু প্রকার, উচ্চচাপ আর নিম্নচাপ। এবারে এই চাপটা উষ্ণতার সাথে অনেকটা সম্পর্ক, বুঝিয়ে দিচ্ছি। নিম্নচাপ সাধারণত আমরা এখানে আমাদের ইয়েতে যেটা দেখি আর কি, আমাদের পৃষ্ঠে, যে যদি উষ্ণতা বাড়ে তাহলে চাপ কমবে। এই যে এখন গরমকাল বা গরম হচ্ছে আমাদের, জানবে বাতাসে নিম্নচাপ তৈরি হয়েছে। কেমন? যার জন্যই দেখবে খবরে বা আমরা প্রায় শুনি যে নিম্নচাপের পরিস্থিতি তৈরি হচ্ছে। যত বেশি গরম তত চাপ কম। কারণ কি? গরম হলে বাতাস হালকা হয়ে ওপরে উঠে যায়, তার মানে ভূপৃষ্ঠে কি হলো? বাতাস কম চাপ দিচ্ছে। উচ্চচাপটা তার উল্টো, উষ্ণতা কমলে চাপ বাড়বে। যার জন্য শীতকালে আমরা যেটা শীতকালে আমাদের চারপাশে যেটা চলে সেটা হলো উচ্চচাপ। তুমি দার্জিলিং এ যাও এখন, উচ্চচাপ, ঠিক আছে। কারণ উষ্ণতা কম হওয়া মানে সেটা বাতাসটা ভারী হয়ে যাওয়া। ভারী জিনিস কখনো ভেসে থাকতে পারে না ওপরে, সে নিচে নেমে আসে। কেমন? সবসময় মনে রাখবে যে মানে বাতাস ভারী হলে হয় উচ্চচাপ, বাতাস হালকা হলে হয় নিম্নচাপ। শীতকালে হয় উচ্চচাপ, গরমকালে হয় নিম্নচাপ। জাস্ট এই মানে ছন্দের মতন করেই কবিতাটা মনে রাখবে, তাহলে দেখবে আর কোনোদিন উচ্চচাপ নিম্নচাপ ভুলবে না। কেমন? আচ্ছা, এইবারে আমাদের পৃথিবীতে আমরা প্রায় 7টা বায়ুচাপ বলয় দেখতে পাই। এটাও অন দ্য বেসিস অফ সূর্যের তাপ এবং আমাদের মানে পৃথিবীর আবর্তন গতির জন্য। তুমি জাস্ট এই চাপ বলয়ের নামগুলো পড়ে রাখো, মনে রাখো, ঠিক আছে। যেটা উচ্চচাপ তার মানে সেটা উচ্চচাপ বলয়, মানে পৃথিবীর একদিকে হবে নিম্নচাপ, একদিকে উচ্চচাপ, আবার নিম্নচাপ হলে একদিকে হয় উচ্চচাপ, একদিকে নিম্নচাপ। এই 3টে চাপ বলয়, সরি, এই আমাদের নিরক্ষীয় নিম্নচাপ বলয়টা হয় উষ্ণতার কারণে। এই সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়, কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়টা হয় আবর্তন গতি কার? না পৃথিবী। বা কোরিওলিস বল নাম শুনেছ?
কোরিওলিস বলের জন্য। এই সুমেরু চাপ বলয়, উচ্চচাপ বলয়, কুমেরু উচ্চচাপ বলয়, এটাও হয় উষ্ণতার জন্য। মানে এখানে তো উষ্ণতা কম, একদমই কম, শীতল, উষ্ণতার কারণে। আর কর্কটীয় উচ্চচাপ বলয়, মকরীয় উচ্চচাপ বলয়, এইটা হয় বাতাসের নিমজ্জন বা মিশ্রণের কারণে। মানে বলে দিচ্ছি তাহলে, কি হচ্ছে, এই নিরক্ষীয় নিম্নচাপ বলয় থেকে তো বাতাসটা হালকা হয়ে উপরে উঠে যাচ্ছে। তুমি অ্যারোটা দেখতে পাচ্ছ অরুন্ধতি? এই সাইডে 0 ডিগ্রি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, বাতাসটা উপরে উঠে যাচ্ছে। এবারে উঠে তারপরে কি হচ্ছে, ঘনীভূত হয়ে বাতাসটা নেমে আসছে কোথায়, না এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়। ঠিক আছে, আবার কি হচ্ছে, এই সুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় আর কুমেরু বৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় থেকে বাতাসটা বাইরে বেরিয়ে যাচ্ছে কোরিওলিস বলের জন্য। বেরিয়ে গিয়ে তারা আবার কোথায় নেমে আসছে, তারা আবার নেমে আসছে এই কর্কটীয় মকরীয় উচ্চচাপ বলয়তে। তো যেহেতু এখানে এত বাতাস নিচে নামছে, তার মানে বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, সেই জন্য উচ্চচাপ বলয় সৃষ্টি হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, হ্যাঁ ম্যাম। এরপরে আসি নিয়ত বায়ু বা যেটাকে বলা হয় প্ল্যানেটারি উইন্ড। প্ল্যানেটারি উইন্ড তিন প্রকার: আয়ন বায়ু বা ট্রেড উইন্ড, পশ্চিমা বায়ু ওয়েস্টার্লিস, মেরু বায়ু পোলার উইন্ড বা ইস্টার্লিস। ইস্টার্লিস, ঠিক আছে। এই আয়ন বায়ু কি করে তোমার, আয়ন বায়ুর জন্য নিরক্ষীয় অঞ্চলে আইটিসি জেড তৈরি হয়। কি বললাম, এই যে দেখতে পাচ্ছ এই ম্যাপের ছবিটা দেখো, এটা দেখো লেখা আছে না, আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল, ইংরেজিতে যাকে বলা হ্যাঁ হয় হ্যাঁ। আইটিসিজেড, ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন। দেখতে পাচ্ছ এখানে উত্তর পূর্ব আয়ন বায়ু এসে মিলিত হচ্ছে, দক্ষিণ পূর্ব দিক থেকে আয়ন বায়ু এসে নিরক্ষরেখায় মিলিত হচ্ছে। ঠিক আছে, সারা বছর ধরে এই জিনিসটা হয় বলে, দুটো বায়ু এসে মিলিত হয় বলে এটাকে বলা হয় ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন বা আইটিসিজেড। কেমন? আচ্ছা, পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিস। পশ্চিমা বায়ু তার মানে বুঝতেই পারছো পশ্চিম দিক থেকে প্রবাহিত হবে। এর বেশি আমি ডিটেলে যাচ্ছি না, কারণ বেশি ডিটেলে এখানে মানে তোমাদের এই এর জন্য বেশি ডিটেলে পড়তে হয় না, জাস্ট যেগুলো ইয়েগুলো বলছি সেগুলোই পড়ে রাখো, মনে রাখবে। পশ্চিমা বায়ু প্রবাহিত হয় পশ্চিম দিক থেকে, কেমন? আর
কোন জায়গায় আমরা দেখতে পাই পশ্চিমা বায়ু? পশ্চিমা বায়ু আমরা দেখতে পাই পৃথিবীর 35 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আয়ন বায়ু কতটা দেখতে পাই? আমরা আয়ন বায়ু দেখতে পাই 5 ডিগ্রি থেকে 25 ডিগ্রি অক্ষাংশের মধ্যে। আর মেরু বায়ু দেখতে পাই কোথায়? মেরু বায়ু দেখতে পাই আমরা তারপরে, অর্থাৎ 70 ডিগ্রি থেকে 80 ডিগ্রি অক্ষাংশের মধ্যে আমরা মেরু বায়ু দেখতে পাই। আচ্ছা, এই পশ্চিমা বায়ুর জন্যই তোমার হর্স ল্যাটিটিউড তৈরি হয়। হর্স ল্যাটিটিউড বা অশ্ব অক্ষাংশ। অশ্ব মানে ঘোড়া। কি হয়, 35 ডিগ্রি, 25 থেকে 35 ডিগ্রি বরাবর এইখানে মানে বায়ুর স্রোতটা খুব কম থাকে, বায়ু প্রবাহের পরিমাণটা খুব কম থাকে। তো আগেকার দিনে তো পালতোলা জাহাজে করে বাণিজ্য করা হতো, তো সেই কারণে জাহাজ চলাচল করতে পারত না। তো জাহাজে করে ঘোড়া আরো অন্যান্য জিনিসপত্র নিয়ে যাওয়া হতো। যেহেতু বাতাস না থাকায় সমুদ্রের স্রোত থাকতো না, সমুদ্রের স্রোত থাকতো না বলে তখন মনে করা হতো যে হয়তো এই ঘোড়া বা এত ভারী ভারী জিনিস আছে বলে তাই জাহাজ যাচ্ছে না, তাই ঘোড়াগুলোকে ওইখানে ফেলে দেওয়া হতো। সেই থেকে নাম হয়েছে অশ্ব অক্ষাংশ। আচ্ছা, মেরুবায়ু বা পোলার উইন্ড যেটা, এটাকে বলা হয় পূবালী বায়ু বা ইস্টার্লিস। তার মানে কি, ইস্টার্লিস মানে পূর্ব দিক থেকে বায়ু প্রবাহিত হবে। কেমন? আচ্ছা, আর একটা জিনিস বলে দিই, এই আয়ন বায়ু যেখানে প্রবাহিত হচ্ছে, আয়ন বায়ু প্রবাহিত হলে সেখানে আর্দ্র জলবায়ু তৈরি হয়, কারণ আয়ন বায়ু জলীয় বাষ্প নিয়ে প্রবাহিত হয়। পশ্চিমা বায়ু যেখানে প্রবাহিত হয় সেখানে তৃণভূমি দেখা যায়। আর মেরু বায়ু যেখানে প্রবাহিত হয় সেখানে তুষারপাত হয়। তুষারপাত, তুষার ঝড় এগুলো হয়। কেমন? আচ্ছা, আমরা কিছু সিজনাল উইন্ড দেখতে পাই, মানে ঋতুভিত্তিক বায়ু প্রবাহ বা স্থানীয় বায়ু প্রবাহ। সরি, সিজনাল উইন্ড দেখতে পাই। সিজনাল উইন্ড কোনগুলো? সিজনাল উইন্ড যেমন মৌসুমী বায়ু, মনসুন, ঋতু অনুযায়ী প্রবাহিত। এছাড়াও কিছু টেম্পোরাল উইন্ড দেখতে পাই। টেম্পোরাল উইন্ড বা সাময়িক বায়ু প্রবাহ কোনগুলো? স্থলবায়ু, সমুদ্র বায়ু, পার্বত্য বায়ু, উপত্যকা বায়ু, এইগুলো। আমরা পার্বত্য অঞ্চলে এক ধরনের জিনিস দেখতে পাই, সেটা হলো আমরা কি জানি যে যত পাহাড়ের ওপরে উঠবো তত তো ঠান্ডা হবে, কিন্তু মাঝে মাঝে, প্রত্যেক দিন নয়, মাঝে মাঝে দেখা যায় যে পাহাড়ের যত উপরে উঠছি তত ঠান্ডা না হয়ে বরং গরম লাগছে। এইটাকে বলা হয় ইনভার্সন অফ টেম্পারেচার। ইনভার্সন অফ টেম্পারেচার বা উষ্ণতার বিপরীত অবস্থা কোথায় দেখতে পাই আমরা? পার্বত্য অঞ্চলে। মনে রাখ, প্রশ্ন আসতে পারে, ইন হুইচ রিজিয়ন উই ক্যান এক্সপেরিয়েন্স ইনভার্সন অফ টেম্পারেচার। সেটা হলো এই পার্বত্য অঞ্চল বা মাউন্টেনিয়াস রিজিয়ন বা হিলি রিজিয়ন। আচ্ছা,
কিছু আমরা লোকাল উইন্ড দেখতে পাই। লোকাল উইন্ড যেমন ধরো আমাদের এখানে লু প্রবাহিত হয়, উষ্ণ বাতাস, ঠিক আছে? তুমি দেখবে আরিহান্টের বইতে এরকম অনেক লোকাল উইন্ডের নাম আছে, চিনুক রয়েছে, ফন রয়েছে, সেরকম ওই লোকাল উইন্ডের নামগুলো মনে রাখবে, এছাড়া আমি নোট দিয়ে দেবো। এগুলো স্থানীয় বাতাস, ঠিক আছে? বছরের একটি নির্দিষ্ট সময় দেখা যায়, আমাদের এখানে যেমন গরমকালে লু প্রবাহিত হয়, কেমন? আচ্ছা, এই যে মনসুনের কথা বললাম, মৌসুমী বায়ু, এই মৌসুমী বায়ু দুটো সিজনে দুরকম ভাবে দেখতে পাই। একটা হলো সামার মনসুন বা গ্রীষ্মকালীন মৌসুমী বায়ু, আর একটা হলো উইন্টার মনসুন বা শীতকালীন মৌসুমী বায়ু। যখন সামার মনসুন হয় তখন বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়? সামার মনসুনের সময় সাউথ ওয়েস্ট মনসুন কি হচ্ছে দেখো, জল থেকে স্থলের দিকে প্রবাহিত হচ্ছে, তাই তো? এই জল থেকে স্থলের দিকে সে প্রবাহিত হচ্ছে। কোথা থেকে? এই ধরো এখানে আছে আরব সাগর, এখানে বঙ্গোপসাগর। কারণ কি, স্থলভাগে তখন থাকে নিম্নচাপ, তাই জলভাগ থেকে স্থলভাগের দিকে যাচ্ছে। উইন্টার মনসুনে কি হয়? তার উল্টোটা হয়। উইন্টার মনসুনে হয় কি, স্থলভাগ থেকে জলভাগের দিকে মনসুন চলে আসে। তাই উইন্টার মনসুনের যে এটা, সেটাকে বলা হয় রিট্রিটিং মনসুন বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। মৌসুমী বায়ু ফিরে যাচ্ছে, ঠিক আছে? প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু। তাই এই সময় বৃষ্টি হয় না। সেপ্টেম্বরের পর থেকে আমরা এটা দেখতে পাই, রিট্রিটিং মনসুন, ঠিক আছে? আচ্ছা, বেশ। এরপরে আসি সাইক্লোন। আর একটা জিনিস বলে দিই, সামার মনসুনে আমাদের ল্যান্ড মাসের ওপর থাকে, সামার মনসুন মানে সেই সময় লো প্রেশার, আর উইন্টার মনসুন মানে সেই সময় হাই প্রেশার, উচ্চচাপ, ঠিক আছে? আচ্ছা, এইটা যদি সাউথ ওয়েস্ট মনসুন হয়, তাহলে এটা কি হবে? নর্থ ইস্ট মনসুন উইন্ড, নর্থ ইস্ট মনসুন উইন্ড, আমরা যেটাকে বলি উত্তরে হাওয়া। সাউথ ওয়েস্ট মনসুনে জলীয় বাষ্প থাকে, নর্থ ইস্ট মনসুনে জলীয় বাষ্প থাকে না, তাই নর্থ ইস্ট মনসুন বৃষ্টিপাত ঘটায় না। হয় সেটা উপকূলীয় অঞ্চলে যদি জলীয় বাষ্প সংগ্রহ করে তবে। সাইক্লোন, সাইক্লোন মানে ধরো এক ধরনের বায়ুমণ্ডলীয় মানে খুব এক ধরনের কি বলবো দুর্যোগ, যেটা যখন নিম্নচাপ অত্যন্ত বেশি হয়ে যায়, বাতাস ওপর দিকে উঠতে থাকে চক্রাকারে, তখন সাইক্লোন সৃষ্টি হয়। এই সাইক্লোন আবার দু প্রকার, একটা হলো ট্রপিক্যাল সাইক্লোন বা ক্রান্তীয় ঘূর্ণবাত, আর একটা হলো টেম্পারেট সাইক্লোন বা নাতিশীতোষ্ণ ঘূর্ণি। আমরা এই যে আয়লা ফায়লা যেগুলো দেখলাম, আয়লা সাইক্লোন, এই আমফান, এইগুলো হলো ট্রপিক্যাল সাইক্লোন, ক্রান্তীয় অঞ্চলে সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? আর যেগুলো টেম্পারেট সাইক্লোন আমরা সাধারণত দেখে থাকি মধ্য অক্ষাংশীয় অঞ্চল।
সেখানে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত সৃষ্টি হয়। মধ্য অক্ষাংশে টেম্পারেট সাইক্লোন তৈরি হয় স্থলভাগে, আর ট্রপিক্যাল সাইক্লোন তৈরি হয় জলভাগে। এই ট্রপিক্যাল সাইক্লোন, এই সাইক্লোন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। যেমন মনে করো এই আমেরিকা যুক্তরাষ্ট্রের উপকূলে টর্নেডো, ক্যারিবিয়ান সাগর দ্বীপপুঞ্জে হ্যারিকেন, আমাদের ভারত মহাসাগরের সাইক্লোন, দক্ষিণ চীন সাগরে টাইফুন। কেমন, এই লিস্টগুলো আমি দিয়ে দেবো। অ্যান্টি সাইক্লোন কি? বাংলায় যাকে বলা হয় অ্যান্টি সাইক্লোন, বাংলায় যাকে বলা হয় প্রতিপ ঘূর্ণাবাত, মানে সাইক্লোনের উল্টো অবস্থা। সাইক্লোন মানে কি? এই ধরনের দুর্যোগ, ঝড়, বৃষ্টি, তাই তো। অ্যান্টি সাইক্লোন মানে শান্ত শীতল আবহাওয়া। কখন দেখতে পাই? শীতকালে। আমাদের শীতকালে কখনো শুনবে না যে সাইক্লোন হবে। সাইক্লোন যা হবে সব এই সময়টা। শীতকালে বারবার বলছি, আকাশ পরিষ্কার থাকে, জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্প থাকে না, সেই কারণে শীতকালে কোনো রকম কোনো দুর্যোগ তৈরি হয় না। কেমন? শীতকালের বাতাস খুব ভালো হয়, তো তাকে বলা হয় অ্যান্টি সাইক্লোন। এই সাইক্লোনে কি হয়, ধরো এইটা যদি কেন্দ্র হয়, এইখানে তাপমাত্রা বা নিম্নচাপ তৈরি হয়েছে। নিম্নচাপ কেন্দ্র থেকে বাতাস বাইরে বেরিয়ে যায় সাইক্লোন। অ্যান্টি সাইক্লোনে কি হয়? অ্যান্টি সাইক্লোনে বাতাস এসে জড়ো হয় এক জায়গায়, ভারী বাতাস নিচের দিকে নামবে, বাতাস জড়ো হয় তার দিক থেকে। কেমন? এটা জড়ো হয়, ওটা বেরিয়ে যায়। ওই জন্য এরকম ভাবে অ্যারোটা দিয়েছি। হুম। এরপরে আসি রেইনফল। আচ্ছা, রেইনফল বলার আগে আমি একটু ছবিগুলো তোমার কয়েকটা ছবি দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। দেখো, বৃষ্টির আমরা ছবি দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সাইক্লোনিক রেইনফল, মানে আমাদের ধরো ঘূর্ণিঝড়ের সময় যে বৃষ্টিটা হয়। এই সাইক্লোনিক রেইনফল একটু আগে যেটা আমি পড়ালাম, দু ধরনের রেইনফলই হয়। এই ক্রান্তীয় ঘূর্ণবাতে বৃষ্টিও হয়, আর এই টেম্পারেট সাইক্লোনের রেইনফলও হয়। ক্রান্তীয় ঘূর্ণবাতে যে বৃষ্টিটা হয় তাকে তো বলে ক্রান্তীয় বৃষ্টি, আর টেম্পারেট সাইক্লোনে যে বৃষ্টিটা হয় তাকে বলা হয় ফ্রন্টাল রেইন বা সীমান্ত বৃষ্টি। ঠিক আছে? কেন সীমান্ত বৃষ্টি? কারণ এখানে তুমি একটু দেখো এই ছবিটা, এখানে একদিক থেকে শীতল বাতাস প্রবাহিত হচ্ছে, একদিক থেকে উষ্ণ বাতাস প্রবাহিত হচ্ছে। মাঝখানে না একটা অদৃশ্য সীমারেখা থাকে, সেই সীমারেখাটা চায় যে এরা দুজনে যেন মিলিত না হয়, কিন্তু এরা দুজনে চায় যে দুজনের জায়গা দখল করতে, তখনই একটা সংঘর্ষ হয়, হয়ে বৃষ্টি হয়। এটা এইরকম। আচ্ছা, এরপরে ওরোগ্রাফিক রেইনফল, বা যেটাকে আমরা বলি শৈলক্ষেপ বৃষ্টিপাত। কি সেই শৈলক্ষেপ বৃষ্টিপাত? মানে পাহাড়ে ধাক্কা লেগে যে বৃষ্টিটা হচ্ছে। এই ছবিটা দেখো, আর্দ্র বায়ু, ময়েস্ট এয়ার মানে হলো আর্দ্র বায়ু, পাহাড়ে যেই ধাক্কা খেয়ে উপরে উঠছে তখন বৃষ্টি হচ্ছে। যে ঢালে বৃষ্টি হচ্ছে তাকে বলা হয় প্রতিবাত ঢাল। তারপরে প্রতিবাত ঢাল, পয়রাফলা তয়হস্যই বয়াকার ত, প্রতিবাত ঢাল। ঠিক আছে? আর যে ঢালে বৃষ্টি হচ্ছে না তাকে বলা হয় অনুবাত ঢাল।
আচ্ছা, পেনের জন্য লেখাটা বুঝতে পারছো না, না? দাঁড়াও। এবারে বোঝা যাচ্ছে? হ্যাঁ ম্যাম। যে ঢালে বৃষ্টি হচ্ছে সেটা হলো প্রতিবাত ঢাল, যে ঢালে বৃষ্টি হচ্ছে না সেটা হলো অনুবাত ঢাল। এই জায়গাটার আরেকটা নাম আছে অনুবাত ঢালের, সেটা হলো রেন শ্যাডো রিজিয়ন। এটাকে বলা হয়, অনুবাত ঢালটাকে বলা হয় রেন শ্যাডো রিজিয়ন। বাংলায় যাকে বলে বৃষ্টির ছায়া অঞ্চল, বৃষ্টি হচ্ছে না সেই কারণে। এই যে প্রতিবাত ঢাল, এইখানে আমরা দেখতে পাবো বৃষ্টি হয় তো, এখানে আমরা চিরহরিৎ বা এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবো। এভারগ্রিন ফরেস্ট দেখতে পাবো। আর রেন শ্যাডো রিজিয়নে আমরা ওই কি বলবো, ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখতে পাবো, ঝোপঝাড় জাতীয় উদ্ভিদ দেখতে পাবো, বৃষ্টি হয় না সেই কারণে। আচ্ছা, আমাদের ভারতে এরকম প্রতিবাত ঢাল কোথায় রয়েছে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল হলো প্রতিবাত ঢাল। আর অনুবাত ঢাল হলো শিলং পাহাড়। নামগুলো মনে রাখবে। আচ্ছা, এরপরে আসি কনভেকশনাল রেনফল, যাকে বলা হয় পরিচলন বৃষ্টিপাত। কি হচ্ছে? মাটি তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, গরম বাতাস ওপরে উঠছে, মেঘ তৈরি করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে যে ঠান্ডা বাতাসটা আবার গরম হচ্ছে, হ্যাঁ, আবার এরকম ওপরে উঠছে, আবার মেঘ তৈরি করে বৃষ্টি হচ্ছে, আবার নিচে নামছে, আবার ওপরে উঠছে, এরকম চক্রাকারে চলতে থাকে, যেটা আমাদের কালবৈশাখীর বৃষ্টি। সেটাই হলো পরিচলন বৃষ্টিপাত। হঠাৎ করে কোনো জায়গা গরম হয়ে গিয়ে যে বৃষ্টিটা হচ্ছে। পরিচলন বৃষ্টিপাতে যে মেঘটা হয় সেটা কি মেঘ? কিউমুলোনিম্বাস মেঘ। আমরা কোথায় দেখতে পাই এই ধরনের বৃষ্টি? নিরক্ষীয় অঞ্চলে। এই বৃষ্টিটা প্রত্যেক দিন বিকালবেলা হয় ওখানে। নিরক্ষীয় অঞ্চল তো খুব গরম দিনের বেলা, তারপরে এরকম পরিচলন পদ্ধতিতে প্রত্যেক দিন বিকেলবেলা বৃষ্টিটা হয়, সেই জন্যই বৃষ্টিটাকে বলা হয় 4 o'clock, 40 নয়, হ্যাঁ 4। আচ্ছা, আমি বাংলায় লিখে দিই তাহলে বুঝতে পারবেন। 4 o'clock রেন। বোঝা গেল? 4 o'clock রেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক। এয়ারটা না, আমি এই ওয়াটারটা করে এটা পড়ো, মানে এটা আমি হ্যাঁ, রেকর্ড এইটা ক্লাস, এইটা আরেকবার রেকর্ড ক্লাসটা আরেকবার হ্যাঁ পড়বো। দেখে নিও, আমি এটা পুরো আরো অনেকবার পড়তে হবে। ডিটেলও দিয়ে দেবো, তাহলে বুঝতে পারবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে রাখি আজকে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম, গুড নাইট।